জাফরের মা মারা গেছে এ খবর শুনে সন্তু সেখানে এসে পৌঁছে দেখলো জাফর তার মায়ের পাশে বসে কাঁদছে। জাফর সন্তুকে দেখতে পেয়ে তার কাছে এসে তাকে জড়িয়ে ধরে আরো জোরে জোরে কাঁদতে শুরু করলো। সন্তু জাফরের কানে কানে বলল যে তোর মায়ের জন্য তোর কাঁদার অধিকার নেই। আজ যদি তুই কথা শুনতিস তাহলে তোর মাকে এভাবে মরতে হতো না। একথা বলার পরে জাফর আর দাঁড়িয়ে থাকতে পারলো না, তার হাত পা যেন ভেঙে আসছে। সে সঙ্গে সঙ্গে সেখানে বসে পড়লো আর মাটিতে কাত হয়ে শুয়ে কাঁদতে শুরু করলো। কিছু মানুষ এসে তাকে তোলার চেষ্টা করলো। আশা করছি এই গল্পটা শুনে অনেকেই চোখের জল ধরে রাখতে পারবে না। সন্তু আর জাফর একসাথেই পড়াশোনা শেষ করে সন্তু যখন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন জাফর কিছু খারাপ বন্ধুর পাল্লায় পড়ে দিনরাত তাদের সাথে ঘুরে বেরিয়ে সময় নষ্ট করেছে। সন্তু, জাফরের বাবা, জাফরের মা সবাই তাকে বোঝাবার চেষ্টা করে, কিন্তু জাফর কারো কথাই কানে নেয়নি। জাফর মা বাবার দ্বিতীয় সন্তান, তার দিদির বিয়ে হয়ে গেছে। জাফরদের মাঠে বিঘে দুয়েক জমি ছিল, তার মায়ের চিকিৎসা করার জন্য শেষমেশ সে 2 বিঘে জমিও বিক্রি করতে হলো। টাকার অভাবে শেষমেশ আর জাফরের মায়ের সেভাবে চিকিৎসা হয়নি। তাই সন্তু রাগ করে জাফরকে বলল, তুই যদি পড়াশোনাটা ঠিকঠাক করে করতিস, তুই যদি চাকরির চেষ্টা করতিস, তুই যদি চাকরি পেতিস, তাহলে আজ তোর মাকে এভাবে মরতে হতো না। টাকা পয়সার অভাবে সেভাবে উনি চিকিৎসাটাও পেল না, আর এর জন্য দায়ী তুই। তাই তোর আর কাঁদার অধিকার নেই। সবাই মিলে জাফরের মাকে যখন কবর দিয়ে বাড়ি ফিরে আসছে, সন্তু তাদের সাথে ফিরে আসছিল। হঠাৎ করে সে দেখলো যে জাফর তার মায়ের কবর পাশে চুপচাপ বসে আছে। সন্তু সেই দেখে তার কাছে গেল, তার পাশে বসলো। জাফরের বাবা জাফরের সাথে সন্তুকে দেখতে পেয়ে তিনি আর ডিস্টার্ব করলেন না, তিনিও বাকি সবার সাথে ফিরে এলেন। কিছু সময় পর সন্তু জাফরকে বুঝিয়ে বাজিয়ে বাড়ি নিয়ে এলেন। পরের দিন সকালবেলায় জাফর স্নান খাওয়া করে তার মায়ের কবরের কাছে গিয়ে চুপচাপ বসে থাকে। দিনের পর দিন এভাবে চলতে থাকে। সন্তুর কাছে খবর আসে, কিন্তু সন্তু আর রাগ করে জাফরের কাছে যায় না। তার মা বেঁচে থাকতে সে যখন কিছুই করেনি, এখন সে তার মায়ের কবরের কাছে বসে থেকে কি করবে? তাই সন্তু রাগ করে যায় না। দিন 15 এভাবে কেটে যাওয়ার পর সন্তু একদিন জাফরের কাছে যায়, সেখানে গিয়ে তার কাছে বসে। ইতিমধ্যে তার কাছে তার সেসব সঙ্গীরা বহুবার এসেছে, যাদের সাথে জাফর এই 2 বছর ঘুরে বেরিয়ে আড্ডা মেরে সময় কাটিয়েছে। সকাল থেকে বেরোতো, হয়তো কখনো সন্ধ্যাবেলায় ফিরতো, সারাদিন বাড়িতেই ফিরতো না। সেসব সঙ্গীরা জাফরকে বহুবার নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু জাফর তাদের কারোর সাথেই যায়নি। সন্তু এসে তার পাশে বসে তাকে বলে যে তুই এখানে বসে থেকে কি করবি? তোর মা তো চলে গেছে, এখানে বসে থেকে তো তুই আর কিছু করতে পারবি না। তোর বাবা তো বেঁচে আছে, ওনার জন্য কমসে কম কিছু একটা তুই করার চেষ্টা কর। নাকি উনিও কি ঠিক এভাবে তোর মায়ের মতন কষ্ট নিয়ে পৃথিবী থেকে বিদায় নেবে? কথাগুলো জাফরের মনে লাগে। জাফর আস্তে আস্তে সন্তুর হাত ধরে সেখান থেকে উঠে বাড়ি ফিরে আসে। এসে বলে, ভাই আমি আবার পরীক্ষার জন্য প্রস্তুতি নেব, তুই আমাকে একটু সাহায্য কর। জাফরের মায়ের চিকিৎসা করতে গিয়ে তাদের মাঠে যা জায়গা জমি ছিল সব বিক্রি হয়ে গেছে। টাকা পয়সা তাদের হাতে এখন আর কিছুই নেই, সব দিক থেকে তারা এখন শূন্য হয়ে গেছে। তার বাবা দিন মজুরি করে কোনো রকমের সংসার চালায়। তারা ছেলে আর বাবা দুজন মানুষের খুব বেশি টাকা পয়সা তো প্রয়োজন হয় না। সন্তু জাফরকে কিছু বই খাতা টাকা পয়সা দিয়ে সাহায্য করে, এবং প্রায় দিনই সন্ধ্যাবেলায় জাফরের বাড়িতে এসে তাকে 2-3 ঘন্টা করে সময় দেয় তার পরীক্ষার প্রস্তুতির জন্য। জাফরের মা মারা যাওয়ার পর থেকে জাফরের বাবাও আস্তে আস্তে মনমরা হয়ে যায়। ওনার এখন আর খুব একটা কিছু ভালো লাগে না, কারোর সাথে খুব একটা কথা বলে না। জাফর সারাদিন পড়াশোনা করে, আর তার মাঝখানে বাবার জন্য আর তার নিজের জন্য রান্না বান্না করে। তার দিদির তো বিয়ে হয়ে গেছে, সে তো আর সারা জীবন এখানে এসে থাকতে পারবে না। মা মারা যাওয়ার পরে সে এখানে দিন 10 ছিল, তারপরে তাকে তার শ্বশুরবাড়ি ফিরে যেতে হয়। এখন জাফর আর বাড়ির বাইরে বেরোয় না, কারোর সাথে আড্ডা মারে না, গ্রামের মানুষজন তাকে খুব একটা দেখতেও পায় না। তবে মাঝে মাঝে জাফর তার মায়ের কবরের পাশে গিয়ে বসে, কখনো কখনো বই খাতা নিয়ে গিয়েও সেখানে সারাদিন কাটিয়ে আসে। গ্রামের লোকজন বলতে থাকে এই ছেলেটা বোধহয় পাগল হয়ে গেছে, এই ফ্যামিলিটা বোধহয় শেষ হয়ে গেল। বছর দিয়ে এভাবে কেটে যাওয়ার পর জাফর একটা সরকারি চাকরি পেয়ে যায়। সে তার বাবাকে সেই খবরটা দিতেই তিনি আনন্দে আত্মহারা হয়ে ওঠেন। তিনি বহুদিন কোনো খুশির সংবাদ শোনেননি। তিনি তার ছেলেকে জড়িয়ে ধরে বললেন, আজকে যদি তোর মা বেঁচে থাকতেন সে হয়তো সবচেয়ে বেশি খুশি হতো। একথা বলতেই জাফরেরও চোখে জল চলে আসে। সে তার বাবাকে ছেড়ে দিয়ে সেই চাকরির চিঠিটা হাতে নিয়ে চোখের জল ফেলতে ফেলতে রাস্তার ধার ধরে সোজা মায়ের কবরের উদ্দেশ্যে রওনা করে। রাস্তার ধার দিয়ে সে যখন চোখের জল ফেলতে ফেলতে মায়ের কবরের দিকে হেঁটে যাচ্ছে, তখন রাস্তার পাশে থাকা মানুষগুলো জাফরকে ডেকে বলে, কিরে জাফর, কাঁদছিস কেন, কি হয়েছে তোর? জাফর কারো কোনো কথা শুনতে পায় না, তাই সে কারো কথার কোনো উত্তর দেয় না। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো বলে, এই ছেলেটা পাগল হয়ে গেছে, এই ফ্যামিলিটা পুরোপুরি শেষ হয়ে গেল। জাফর তার মায়ের কবরের কাছে গিয়ে পৌঁছাতে সেখানে গিয়ে সে যেন আর দাঁড়িয়ে থাকতে পারে না, তার হাত পা যেন ভেঙে আসে। সে সেখানে দাঁড়িয়ে থাকতে না পেরে সে হাঁটু গেড়ে সেখানে বসে পড়ে, আর তার মাকে বলে যে মা আমি চাকরি পেয়েছি, তুমি থাকলে আজ কত খুশি হতে। সে জানে যে তার মা আজ থেকে 2 বছর আগে মারা গেছে। এখানে মায়ের শরীরে শুধু কিছু হাড় পড়ে আছে, তাছাড়া কিছুই এখানে নেই। তারপরও তার মনে হয় যে তার মা হয়তো তার কথাগুলো শুনতে পাচ্ছে, তার ভালোবাসাটাকে তার মা অনুভব করতে পারছে, তার ক্ষমা প্রার্থনাটাকে তার মা স্বীকার করছে। সে কাঁদতে কাঁদতে বারবার তার মায়ের কাছে ক্ষমা চাইছে, মা তুমি আমাকে ক্ষমা করো, তুমি বেঁচে থাকতে আমি তোমাকে এই সুখবরটা দিতে পারিনি, আমি চেষ্টা করলে হয়তো পারতাম, কিন্তু আমি সেই চেষ্টা তখন করিনি, তাই আজ আমি তোমার কাছে ক্ষমা চাইছি। কিছু সময় জাফর সেখানে বসে মনের কষ্ট তার মায়ের সাথে শেয়ার করে তারপরে চোখের জল মুছতে মুছতে সেখান থেকে বেরিয়ে আসে। গ্রামেরই স্কুলে চাকরি করে তার প্রিয় বন্ধু সন্তু সেখানে এসে সে সন্তুকে জড়িয়ে ধরে বলে, ভাই আমি সরকারি চাকরি পেয়েছি। সন্তু তার পিঠ চাপড়ে দিয়ে বলে, বাহ, এ তো খুব ভালো খবর। জাফর জড়িয়ে ধরার পরে সন্তুকে আর ছাড়তে চায় না, সে কেঁদে ফেলে। সন্তু বুঝতে পারে যে জাফর কান্না করছে। সন্তু তাকে ছাড়িয়ে দিয়ে বলে, আরে তুই কেন কান্না করছিস? আজকে তো খুশির দিন, আজকে তো আনন্দ করার দিন।
তুই কান্না করিস না, এ তো দারুণ খবর। সন্তু কিছু পয়সা জোর করে জাফরের হাতে দিয়ে বলে, তুই কান্নাকাটি করিস না, মিষ্টি কিনে নিয়ে যা, গ্রামের সবাইকে মিষ্টি খাওয়া, বিকালবেলা আমার বাড়িতে আসবি, দুই বন্ধু মিলে বসে খুব মজা করব, প্রচুর মিষ্টি খাবো। এরপরে সন্তু জোর করে জাফরের হাতে কিছু টাকা দিয়ে দেয়। জাফর আর কোনো কথা বলে না, চোখের জল মুছতে মুছতে সে স্কুল থেকে বেরিয়ে যায়। মিষ্টি কিনে জাফর সবার প্রথমে সন্তুর বাড়িতে যায়, তার মা বাবার পা ছুঁয়ে প্রণাম করে তাদেরকে মিষ্টি খাওয়ায় এবং গ্রামের সব মানুষদেরকে সে মিষ্টি খাওয়ায়। যথারীতি বিকেলবেলায় জাফর সন্তুর বাড়িতে আসে, সন্তু এদিকে মিষ্টি কিনে নিয়ে যায়, বন্ধু চাকরি পেয়েছে, তারা দুজনে বসে আজকে অনেক মিষ্টি খাবে। এরপরে জাফর সন্তুকে বললো, দেখ ভাই, আমার তো চাকরিতে জয়েন করতে এখনো 7 দিন সময় আছে, আমি ভাবছি বাবাকে নিয়ে কোথা থেকে ঘুরে আসি, আজ 2 বছর বাড়ি থেকে কোথাও বেরোয় না। সন্তু বলে, যা, এত ভালো খবর, সমস্যা কি আছে? জাফর বললো, হাতে তো কোনো পয়সা নেই, তুই আমাকে 1000-1000 টাকা ধার দে, আমি চাকরির প্রথম মাসের মাইনা থেকে তোকে ফেরত দিয়ে দেবো। সন্তু জাফরকে 1000-1000 টাকা দিল। জাফর সেখান থেকে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা করলো। বাড়িতে এসে সে তার বাবাকে বললো, বাবা, তুমি ব্যাগপত্র সব গুছিয়ে নাও, আমরা কালকে দিদির বাড়ি যাবো, কতদিন আমরা সেখানে যাইনি, তারপর সেখান থেকে আমরা দৃষ্টিতে কোথায় ঘুরে আসবো, আমার কাছে এখনো 7 দিন সময় আছে চাকরি জয়েন করার জন্য। যথারীতি জাফর তার বাবাকে নিয়ে পরের দিন মিষ্টি নিয়ে তার দিদির বাড়ি পৌঁছে যায়। তারাও এই খবর পেয়ে খুব খুশি হয়। দিদির বাড়িতে তারা 2 দিন থাকে, আরো এদিক সেদিক ঘুরে 5 দিন পর তারা বাবা ছেলে দুজনে মিলে বাড়ি ফিরে আসে। যেদিন বাড়ি ফিরে আসে সেদিনকে জাফরের বাবা সন্তুর বাড়িতে এসে সন্তুকে বলে, দেখো বাবা, তুমি আমার ছেলের জন্য যা করেছো তার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আমি বাবা হয়ে অনেক চেষ্টা করেছি ওকে ভালো রাস্তায় ফিরিয়ে আনার, কিন্তু আমি কোনোভাবেই ফিরিয়ে আনতে পারিনি। আমি তো ধরেই নিয়েছিলাম যে ওর জীবনটা হয়তো বাজে ছেলেপেলে পাল্লায় পরে নষ্ট হয়ে গেছে, ও আর এখান থেকে ফিরতে পারবে না। তোমার কাকিমা চলে যাওয়ার পর আমি ভেবেছিলাম যে আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না। এই ছেলেটা তো আমার কথা শুনতেই না, আমাদের একটা মাত্র ছেলে, ওকে পড়াশোনা করাতে আমরা জীবনে সবকিছু শেষ করেছি, কিন্তু সে পড়াশোনা শেষ করে এরকম বাজে ছেলের পাল্লায় পড়ে গেছিল। আমরা ভেবেছি সে আর কখনো সেখান থেকে ফিরতে পারবে না, তুমি তাকে সেখান থেকে ফিরিয়েছো। আজ তুমি ওর পাশে ছিলে বলে ও ঘুরে দাঁড়াতে পেরেছে, ও নতুন একটা জীবন পেয়েছে। আমি তোমার এই ঋণ কখনো শোধ করতে পারবো না। এই কথাগুলো জাফরের বাবা যখন সন্তুকে বলছে তখন তিনি ভাবুক হয়ে গিয়ে ওনার চোখ দিয়ে জল পড়ছে। সন্তু জাফরের বাবার হাত ধরে বললো, কাকা, এটা আমার দায়িত্ব কর্তব্য ছিল, এখানে ঋণের কিছু ব্যাপার নেই, আমি আমার বন্ধু হিসেবে দায়িত্ব কর্তব্য পালন করেছি। জাফরের বাবা বলে, দেখো বাবা, আমি তো জানি না আমি আর কতদিন বাঁচবো, ওর মা তো আমাদেরকে হঠাৎ করে ছেড়ে চলে গেল, তাই আমি চাই খুব তাড়াতাড়ি ওর বিয়ে দিতে, কারণ আমি যদি মারা যাই তাহলে ওর সঙ্গ দেওয়ার মতন কেউ থাকবে না। তবে তুমি যদি বন্ধু হিসেবে এভাবে ওর পাশে থাকো তাহলে আমি মরে গিয়েও শান্তি পাবো। সন্তু ওনার হাত ধরে বললো, কাকা, আমি ওর পাশে ছিলাম, আছি, থাকবো। জাফরের বাবা এক হাতে চোখ মুছতে মুছতে উঠে সন্তুর মাথায় হাত রেখে বলল, ঈশ্বর তোমার মঙ্গল করুক, তুমি তোমার পরিবার নিয়ে সুখে থাকো, ভালো থাকো। একথা বলে তিনি যখন সন্তুর বাড়ি থেকে চোখের জল মুছতে মুছতে রাস্তার দিকে বেরিয়ে এলেন, তিনি দেখলেন যে রাস্তার ধারে সবুজে ঘেরা মাঠের ওপারে পড়ন্ত বিকেলের সূর্যটা যেন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তিনি সেই পড়ন্ত বিকেলের ঝকঝকে আকাশের মধ্যে সুন্দর ফুটে ওঠা সূর্যটার মধ্যে যেন নিজের হাসি খুশি স্ত্রীর মুখটা দেখতে পাচ্ছেন। তিনি যেন অনুভব করতে পারছেন যে তার স্ত্রী আজ খুব খুশি তার ছেলের চাকরি পাওয়ার খবর পেয়ে। এভাবেই তিনি রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে সবুজে ঘেরা মাঠের ওপারে পড়ন্ত বিকেলের সূর্য দেখতে দেখতে কখন যে সন্ধে হয়ে যায় তার আর হুঁশ ছিল না। সন্ধে নাপ দিয়ে জাফর এসে তার বাবার হাত ধরে বললো, বাবা, বাড়ি ফিরবে না? চলো, সন্ধে হয়েছে, বাড়ি ফিরে চলো। তার বাবা প্রথমে আনমনা ছিল, পরে ওনার হুঁশ হলো। তিনি বললেন, কে, জাফর? হ্যাঁ বাবা, চল বাড়ি ফিরে যাই। জাফর তার বাবার হাত ধরে সন্ধ্যের অন্ধকারে বাড়ির উদ্দেশ্যে রওনা করলো। আমার লেখা এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই। ভালো থাকবেন সবাই।